সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বিশ্লেষণে। আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, পোশাক খাতে রক্তক্ষরণ হচ্ছে। টানা 4 মাস আমাদের রপ্তানি আয় কমে গেছে। এর মধ্যেই রাজনৈতিক অনিশ্চয়তা এবং নির্বাচন সামনে ঘনিয়ে আসছে। অনেকেই বলছেন যে পোশাক খাত আরও গভীর সংকটে পড়তে পারেন। তবে উদ্যোক্তাদের দেখা হয় ক্রিমিনাল হিসেবে। কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজব। আজ আমার অতিথি খন্দকার বেলায়েত হোসেন। তিনি এশিয়ান গ্রুপের নির্বাহী পরিচালক। খন্দকার বেলায়েত, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। একটু শুরুতে আলোচনাটা আমরা ব্যবসা বাণিজ্যের সঙ্গে ব্যাংকিং খাতের খুব গভীর যোগাযোগ, সেই আঙ্গিকে শুরু করতে চাই। আপনি খেয়াল করেছেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ, মন্দ ঋণ, যেটা প্রায় 6.5 লাখ কোটি টাকা। ব্যাংক তো আসলে আপনাদেরকেই ঋণ দেয়, তো এই যে খেলাপি ঋণ বাড়ছে, মানে ব্যাংকের টাকা আপনারা ফেরত দেন না কেন আসলে? প্রথমে খেলাপি ঋণ সম্ভবত আপনার তো অবশ্যই ধারণা আছে যে একজন ঋণ গ্রহীতা বা একজন গ্রাহক নির্দিষ্ট মেয়াদান্তে অ্যাপ্রুভাল সহকারে যে টাকাটা নিয়ে থাকে, পরে ওনারা খেলাপি হন যেই লোনটা যে শর্ট কন্ডিশন মোতাবেক ওনারা হয়তো পরিশোধ করতে পারেন না। তো খেলাপি কেউ শখ করে খুব একটা হয় বলে আমার জানা নেই, কারণ খেলাপি হলে অনেকগুলি প্রতিবন্ধকতা থাকে। এক, দ্বিতীয়ত খেলাপির পিছনে একজন উদ্যোক্তার দূরদর্শিতার অভাব থাকতে পারে, ওনার অজ্ঞতা থাকতে পারে, এবং উনি যাদের সাথে ব্যবসা করেন আমাদের আন্তর্জাতিক বাজারের বিভিন্ন ক্লায়েন্ট বা বায়ার, তাদের জন্য হতে পারে, লেট শিপমেন্টের জন্য হতে পারে। কিন্তু এটা কিন্তু কখনো কাউকে বলতে শুনি নাই যে ব্যাংকারদের অসহযোগিতা এবং দূরদর্শিতা এবং সিদ্ধান্ত দিতে দীর্ঘসূত্রিতা এই জন্য কিন্তু হতে পারে। আমি যে পরেটা বললাম এটা কিন্তু কে কখনো বলতে শুনি নাই। একটু বলবেন যে এই যে বাড়ছে আমরা বলছি, আপনি ব্যাংকারদের অদূরদর্শিতার কথা যখন বলছিলেন, আমরা সম্প্রতি খেয়াল করলাম যে কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে সবল অর্থনীতির আলোকে, যে এখন আগে যেটি 6 মাসে আসলে মন্দ হতো সেটি এখন 3 মাসে মন্দ হচ্ছে। এটি কি এর পেছনে কোনো কারণ? অবশ্যই কারণ আছে। এটা হঠাৎ করে ঋণ খেলাপি বা মন্দ ঋণ এটা কিন্তু একদিনে হয় না, এগুলো আগে থেকে ছিল। তো ওই কমপ্লিট প্যাকেজ বলতে শিডিউল ব্যাংক থাকে, তাদেরকে কন্ট্রোল করে কেন্দ্রীয় ব্যাংক প্লাস গ্রাহক। তো এখন একজন গ্রাহক যখন খেলাপি হন, উনি রিলেটেড ব্যাংকগুলি ওনার হেড অফিসের অবশ্যই নির্দেশ মোতাবেক জিনিসটা চাপিয়ে রাখেন, লুকিয়ে রাখেন। কারণ ওনারা এটা প্রকাশ করলে ওনাদেরকে আবার বাংলাদেশ ব্যাংকের কাছে জবাবদিহি করতে হয়, প্রভিশন করতে হয়, প্লাস ওনাদের শেয়ার মার্কেট কমে, ওনাদের র্যাঙ্কিং কমে, বাজারে ওনাদের নামটা কম হয়, এই ব্লা। পাশাপাশি আমি শুধুমাত্র গ্রাহক এবং শিডিউল ব্যাংকের কথা বলছি। এখানে দায়বদ্ধতা কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি দায়ী কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। কারণ কেন্দ্রীয় ব্যাংক যদি সঠিকভাবে সঠিক সময়ে অভিজ্ঞ কর্মকর্তা দ্বারা নজরদারি করত, তাহলে এটা এই পর্যায়ে আসতো না। আর এটা হুট করে হয় নাই, এটা গত সম্ভবত 5 বছর বা 6 বছর বা 7 বছর এই যে সবাই যে জিনিসটা গোপন করে রাখতো ওনাদের সুবিধার জন্য, তো এই গোপন জিনিসটা এখন যারা দায়িত্বে আছেন তারা হয়তো আর লুকাতে পারছেন না, বা IMF-এর চাপ বলেন, অথবা যারা এখন দায়িত্বে আছেন তাদের কোনো স্বার্থ নাই যে তারা এখানে লুকিয়ে রাখলে কোনো রকম বেনিফিট পাবেন। সেই জন্য জিনিসটার সত্যটাই এখন প্রকাশ পাচ্ছে। এই জন্য আমাদের মানে সবাই অবাক যে হঠাৎ করে অল্প সময় কিভাবে এটা 2 গুণ এবং 3 গুণের চেয়ে বেশি হলো। আপনি কেন্দ্রীয় ব্যাংকের দায়ের কথা বলছিলেন, একটু বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য একটা জটিল গ্যারাকলের কথা আমি বলি যে রয়েছে। মানে একদিকে উচ্চ মূল্যস্ফীতি, সেটা সামাল দিতে গিয়ে ঋণের সুদ হার বাড়ছে, এটিও তো ব্যবসা বাণিজ্যকে চাপে ফেলছে না? জি, অবশ্যই ফেলছে। আমি কেন্দ্রীয় ব্যাংকের দায়, কারণ আমি মনে করি আমাদের প্রত্যেকের যার যার কর্মকাণ্ডের জন্য তাকে রেসপন্সিবিলিটি থাকতে হয়, তার ভুলের জন্য তাকে দায়ী হতে হয় এবং তাকে শাস্তি পেতে হয়। তাহলে একজন গ্রাহক, একজন অনেস্ট গ্রাহক, আনফর্চুনেটলি উনি হয়তো ব্যর্থ হতেই পারেন। সুতরাং ওনার ব্যর্থতা জন্য ওনাকে দায়ী হতে হয় ওনার শিডিউল ব্যাংকের কাছে। তা শিডিউল ব্যাংক ওনাকে চাপে রাখবেন, মামলা করে ওনার টাকাটা আদায় করতে চাবেন তদ্রূপভাবে, এবং সে
শিডিউল ব্যাংকগুলি দায়বদ্ধ থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, সেটা আমরা জানি, অনেক সময় শুনি কেন্দ্রীয় ব্যাংক ওনাদেরকে নানা ধরনের শোকজ করেন। কিন্তু আপনি কি বলতে পারবেন যে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক কার কাছে দায়বদ্ধ? আজ পর্যন্ত কখনো শুনেছেন যে তাদের ভুলের জন্য, সিদ্ধান্তহীনতার জন্য বা আনরিয়েলিস্টিক সিদ্ধান্তের জন্য তারা কখনো কারো কাছে দায়ী হয়েছে? একটু জানতে চাই, আপনি যদিও নিজেদের পক্ষে সাফাই গাচ্ছিলেন যে আসলে খেলাপি ঋণ বাড়ার বাস্তব কিছু কারণের কথা বলছিলেন, কিন্তু এটিও তো সত্য যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ব্যাংক লোপাট করে বিদেশে নিয়ে গেছেন, এটি তো অস্বীকার করবো। আমি এটা মোটেও অস্বীকার করছি না, সাদাকে সাদা বলতেই হবে। এর মধ্যে সবাই যে ধোয়া তুলসী পাতা আমি তা বলছি না, কিন্তু এই যেমন উনি একজন গ্রাহক, উনি ইচ্ছা করে একতরফা কিন্তু সম্ভব না, কারণ প্রত্যেকটা শিডিউল ব্যাংকের প্রত্যেকটা ব্রাঞ্চের ঋণ দেওয়ার একটা লিমিট থাকে। কিন্তু আমরা যখন মুখরোচক বলবো না, আমরা পেপার পত্রিকা দেখি যে ওই গ্রুপ বা ওই প্রতিষ্ঠান ওই ব্যাংক থেকে ওই শাখা থেকে এত কোটি টাকা বা এত হাজার কোটি টাকা উনি পাচার করেছেন বা পেয়েছেন, তাহলে এটা তো আর একসাথে হয় না। একটা লোন পেতে গেলে সে ব্রাঞ্চ হেড অফিস থেকে অ্যাপ্রুভ নিতে হয়, আবার হেড অফিস এটা বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভ নিতে হয়। তাহলে উপরে যারা আছেন তারা যদি সঠিক সময়ে অ্যাপ্রুভেল বা নজরদারিতে রাখতেন অথবা নিয়মের বাইরে অ্যাপ্রুভাল না দিতেন, তাহলে কখনো কি কোনো গ্রাহকের পক্ষে যে সীমার অতিরিক্ত ঋণ নেওয়া কি সম্ভব ছিল? অবশ্যই ছিল না। সুতরাং এগুলো প্যাকেজ ডিল, আমি বলবো প্যাকেজ ডিল। উপর দিক থেকে ওনাদের গ্রিন সিগন্যাল থাকে বলেই কিন্তু ওইটা হয়। তো এরা কারা পায়? যারা রিয়েল ব্যবসাকে পুঁজি করে, এই যে পাচার বলেন বা টাকা নিয়ে অন্য খাতে বিনিয়োগ বলেন, সেটা কিন্তু উনি একজন করতে পারে না। আমি শুডসে যে উনি কেন্দ্রীয় ব্যাংক বলেন, ব্যাংকের সেই শিডিউল ব্যাংকের পরিচালক বলেন, ডাইরেক্টর চেয়ারম্যান বলেন বা এমডি বলেন এবং ব্রাঞ্চ ম্যানেজার বলেন, সবার মধ্যে একটা কম্বাইন্ড প্যাকেজ বা স্বীকৃতি ছাড়া এটা কখনোই সম্ভব হয় না। আর তাই বলে এটাও ঠিক, আবার আমাদের মধ্যে অনেকেই যে ওই ইচ্ছা করে হয় তা না, তো অনেকে আবার ওই অনেস্টলি আনফর্চুনেটলি বিভিন্ন সিচুয়েশনের জন্য হতে পারে। তো ওই জন্য বলছি, কিন্তু দেখেন সাজাটা কিন্তু যিনি গ্রাহক তারই হচ্ছে। আপনি দেখবেন পেপারে পত্রিকায় ঋণ খেলাপি ওনার নামটা উঠছে, তারপরে চেক ডিজনার মামলা, যেটা আমি বলি চেক প্রতারণা মামলা, যখন রিশিডিউল ফাঁদে ফেলে চেক ব্লাইন্ড চেক নেওয়া হয়, যখন ব্যাংক ইচ্ছা করে সুবিধা মতো সময়ে নিজেদের মন গড়া অঙ্ক বসিয়ে একটা চেক প্রতারণা মামলা করে, সেটা হয়তো আপনারা জানেন। তাইলে এই শাস্তিটা কে পাচ্ছে? গ্রাহক। পাশাপাশি আবার হয় অর্থঋণ মামলা, তাও কে পায়? গ্রাহক। তো আপনি সাজা পাচ্ছে অনলি গ্রাহক। কিন্তু আমি যদি বলবো যে এই ভুলের সাথে অবশ্যই কিছু 100% না, কিছু ক্ষেত্রে রিলেটেড ব্যাংক এবং রিলেটেড ব্যাংকের হেড অফিস এবং বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা এবং নজরদারিতা ঘাটতি ছিল। সুতরাং আমার প্রশ্ন, যদি একজন গ্রাহক শাস্তি পেতে হয়, তাইলে ওই রিলেটেড ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকে যদি কোনো খামখেয়ালিপনা থাকে, তারা পাবে না কেন? সবাই তো আমরা একই দেশের নাগরিক। আপনি যদিও বাংলাদেশ ব্যাংককে দোষারোপ করছিলেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো সাম্প্রতিক সময়ে গত 1 বছরে বেশ কিছু নীতি পলিসি আপনাদেরকে দিয়েছে, এক্সিট পলিসি দিয়েছে, 2 দফা, ঋণ পুনর্গঠনের সুযোগ দিয়েছে। তারপরেও কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আপনার এত রাগ কেন, একটু বলবেন? হ্যাঁ জি, আমি আসলে পুরোপুরি দোষ দিচ্ছি না, আমি প্যাকেজ ডিল বলছি, এটা ক্ষেত্র বিশেষ বলছি। আমি একদম কমপ্লিট দায় কিন্তু আমি বাংলাদেশ ব্যাংকে দিচ্ছি না। হ্যাঁ, বর্তমান পট পরিবর্তনের পরে প্রথমে আমরা দেখলাম ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ওনার সহযোগিতায় উনি একটা টিম, একটা শ্বেতপত্র কিন্তু প্রকাশ করেছেন, সেটা অথচ হয়তো আমরা জনগণ ঠিক জানি না। তবে ফরচুনেটলি আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এবং অর্থ উপদেষ্টা, ওনারা অর্থনীতির এই যে গল্পগুলি কিছুক্ষণ বললাম, লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছেন। এজন্য ওনারা চাচ্ছেন এই যেগুলি স্ট্যাক আপ হয়ে গেছে, কারণ ওই উদ্যোক্তা তো আর আমদানি করা যায় না, তো একজন উদ্যোক্তার যে অভিজ্ঞতাটা আছে, একটু চেষ্টা করি ওনারা দেখছেন এদেরকে সুযোগ দিলে ওনারা আবার কাম ব্যাক করতে পারে কিনা, তাই তো? কারণ মেশিনারি কিন্তু আপনার ডলার থাকলে, টাকা থাকলে আমদানি করা যায়, কিন্তু একজন ইনভেস্টর চাইলে কিন্তু তৈরি করা যায় না, আর আমরা কেউ চাইলে কিন্তু উদ্যোক্তা হতে পারবো না। এই দৃষ্টিকোণ তো ওনারা চেষ্টা করছেন, কিন্তু ওই জায়গায় আমার কিছু আপত্তি আছে। আমার আপত্তি আছে, ওনারা যখন নীতি সহায়তা হোক বা এক্সিট পলিসি হোক,
ওনারা যখন বিআরপিডি সার্কুলারগুলি করে থাকেন, এখন ওনারা কিন্তু ওনাদের মধ্যে আলোচনা করে করেন, কিন্তু যারা ভুক্তভোগী এবং আমি এখন পর্যন্ত শুনি নাই, যেহেতু আমি বিজিএমের এক্স পরিচালক ছিলাম এবং এই বিষয়ে আমার দীর্ঘদিনের, আমি মোটামুটি যেহেতু ভুক্তভোগী আমার কিছুটা সম্পৃক্ততা আছে এবং আমি কিছুটা খোঁজখবর রাখার চেষ্টা করি। আমার সেই স্বল্প জ্ঞানের অভিজ্ঞতা বলি, ওনাদের উচিত ছিল আন্তরিকভাবে যারা ক্ষতিগ্রস্ত, যারা সত্যিকারের ঋণখেলাপি, যারা টাকা দিতে চাচ্ছে, তাদের সাথে রিয়েলিস্টিকভাবে মুখোমুখি বসে যদি সার্কুলারগুলি হয় তাহলে এটা বাস্তবসম্মত হয়। যেমন আমি আপনাকে বলি, প্রথম এক্সিট পলিসি, আমি এক্সিট পলিসি শুরু করি, সেটা আজ থেকে বছরখানেক আগে একটা সার্কুলার হয়েছে। কি সার্কুলার? যে যিনি বর্তমান বাস্তবতায় উনি আর ব্যবসা করবেন না, সুতরাং উনি সরকারকে যে পরিমাণ টাকাটা নিয়েছেন প্রিন্সিপাল, টাকাটা দিয়ে উনি এখান থেকে মুক্তি চাচ্ছেন। সুতরাং ওনাকে আপনার সাধুবাদ জানানো উচিত। দেখেন সার্কুলারটা কি জানেন? সার্কুলারটা হলো ওনার যেটা বুক ভ্যালু আছে, সেই বুক ভ্যালুর 10% আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে। তো অনেক সময় বুক ভ্যালু কিন্তু প্রিন্সিপালের 2 গুণ এবং 3 গুণ হতে, মানে অনেক সময় হয়ে যায়, বা 4 গুণ হতে পারে। সে যদি প্রিন্সিপাল 2 কোটি হয়, হয়তো বুক ভ্যালু হয় 6 কোটি বা 8 কোটি। তো সে জায়গায় যিনি ব্যবসা থেকে সরে যেতে চাচ্ছেন, যিনি স্টেক আপ, ওনার পক্ষে 10% ডাউন পেমেন্ট দেওয়া এটা কি বাস্তবসম্মত? সেকেন্ডলি, ওনার টেনিউরটা যেটা প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপালটা মানে কি? ডিসবার্সমেন্ট মাইনাস অ্যাডজাস্টমেন্ট, যা ব্যাংক দিয়েছে, যা গ্রাহক পরিশোধ করেছে, সেই প্রিন্সিপালটা ওনাকে 3 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। তো 10% ডাউন পেমেন্ট দেবেন, আবার 3 বছর যদি উনি পরিশোধ করতে পারেন, তাহলে উনি এক্সিট নেবেন কেন? বিষয়টাকে হাস্যকর নয়? আচ্ছা, কিন্তু এখানে আমার একটু প্রশ্ন, যে এই এক্সিট পলিসি নিয়ে ঠিক আছে আপনি প্রশ্ন তুলছেন, কিন্তু তারপরে তো বাংলাদেশ ব্যাংক আবার নতুন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের একটি সুযোগ দেয়, এবং সেখানে আমরা দেখছি যে কেউ কেউ 11 বছর 12 বছরের জন্য পুনর্গঠনের সুযোগ পাচ্ছে এবং 2% অর্থ পরিশোধ করে সুযোগ পাচ্ছে। মানে বাংলাদেশ ব্যাংক তো একেবারে সুযোগ দিচ্ছে। আমি বাংলাদেশ ব্যাংক সুযোগ দিচ্ছে, আমার কথা হলো আমি যে পলিসিগুলি করব, যে সার্কুলার করব, এটা যারা ভুক্তভোগী তাদের সাথে একটু আলোচনা করলে যেটা রিয়েলিস্টিক হয়। আমি যেটা বলতেছিলাম, আমি এক্সিট পলিসিটা করে তারপর আপনার প্রশ্নটা আসতেছে যে প্রথম সার্কুলার দিল এটা, তাহলে যিনি এক্সিট চাচ্ছেন, যার সক্ষমতা এটা থাকবে, তার তো এক্সিট নেওয়ার প্রয়োজন নেই, সে তো ব্যবসা করতেই পারবে। সুতরাং এটা একদম হাস্যপ্রদ। সেকেন্ড ধাপে আবার আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক সহ আমাদের বিজিএমের বর্তমান ভাইস প্রেসিডেন্ট জনাব শিহাবুদ্দৌলা চৌধুরী, ওনারা মিলে আবার এটা বাংলাদেশ ব্যাংকের সাথে বেশ কয়েকটা মিটিং করে বসেছেন। ডাউন পেমেন্টটা 10% থেকে 5% করেছেন, আর লেটেস্ট সম্প্রতি সেটা 3 বছরের জায়গায় 4 বছর করেছেন। তো কিছু আমার স্টাডি এটা আছে, আমি আনুমানিক গত 1 বছর যাবৎ 200 মালিকের মতো আছে প্রতিষ্ঠান যারা এক্সিট চাচ্ছেন, আনুমানিক তাদের ধরেন 2000 কোটি টাকা। এখন তাদেরটা এই সার্কুলার যদি রিয়েলিস্টিক হয়, আপনি বলতে পারেন যে আপনার দৃষ্টিতে রিয়েলিস্টিক কি? আমার দৃষ্টিতে রিয়েলিস্টিক ডাউন পেমেন্টটা সহনশীল পর্যায়ে আলোচনা সাপেক্ষ হোক, 5% অফ বুক ভ্যালু, দিস ইজ ইম্পসিবল। এবং মেয়াদটা 4 বছর না, সেটা 8 বছর হোক বা 6 বছর হোক বা 10 বছর হোক, আলোচনা সাপেক্ষ হোক। মানে এমন একটা স্টেপ নেওয়া উচিত যেটা শুধু সার্কুলারে খাতায় থাকবে না, সেটা কার্যকরী হবে। কারণ আমার জানা মতে 200 জন মালিকের 2000 কোটি টাকা মতো স্টেক আপ, সেখান থেকে যদি রিয়েলিস্টিক একটা পলিসি ওনারা করতে পারতেন, এখন যদি বিশেষ করে এই ডিসেম্বর 2025-এর মধ্যে অনেকে উন্মুখ হয়ে বসে আছে, তারা কিস্তি দিয়ে তারা ঋণ পরিশোধ করার জন্য, এই জায়গাটায় আমার কাছে মাঝে মাঝে খুব মনে হয় আদৌ বাংলাদেশ ব্যাংক সহ রিলেটেড ব্যাংকগুলো ঋণ আদায় করতে চাচ্ছে কিনা। আপনার কাছে হয়তো বা যারা শুনছেন আমার কথাগুলি খুব কঠোর মনে হচ্ছে, আসলে আমি স্টাডি করি, যারা ভুক্তভোগী তাদের সাথে আমার যোগাযোগ আছে, আমার তাদের মনের ব্যথাগুলো আমি আপনাকে বলতে পারলাম। সেটা হলো এক্সিট পলিসি, কিন্তু অনেকে উন্মুখ হয়ে বসে আছে স্টার্ট করার জন্য। সে ধরেন আমাদের রিজিড সিদ্ধান্তহীনতার জন্য এক্সিকিউশন না হওয়া, আর যদি একটু রিল্যাক্স হয়ে যদি একটা যেটা বাস্তবসম্মত ওরা পলিসি করতে পারতেন, তাহলে কিছু টাকা আসতো। কিছু টাকা আসলে কি হতো? কিছু টাকা আসলে যারা টাকা দিতে চাচ্ছেন
তারা প্রতি কোয়ার্টারলি টাকা দিতেন, সেই টাকাটা ওই রিলেটেড ব্যাংকটা পেতেন, সে ভালো বিনিয়োগকারীর কাছে আবার বিনিয়োগ করতে পারতেন। সুতরাং এই জায়গাটা তো রিজিট থাকার জন্য উনি এগোতে পারছেন না, এটা হলো এক্সিট পলিসি। সেকেন্ড থিং, আপনি যেটা বলছেন নীতি সহায়তা, হ্যাঁ নীতি সহায়তা ঠিক আছে, 2% ডাউন পেমেন্ট দিয়ে সেটা ক্ষেত্র বিশেষ 8 বছর 9 বছর 10 বছর এটা দিচ্ছেন ওই রিলেটেড ব্যাংকের সাথে গ্রাহকের সুসম্পর্কের উপর, মানে ইভলিউশনের উপর। কারণ যদি ব্রাঞ্চ যদি মনে করে আসলে ওনাকে 10 বছর না, ওনাকে 20 বছর দিলে উনি পারবেন না, এমনও কিন্তু অবস্থা আছে, সিচুয়েশন আছে। তো এইসব জায়গায় হয় কি, ওই এটা চেষ্টা করছেন, কিন্তু অনেকে টাইম পাস করার জন্যও করেন। বলে কেন টাইম পাস করার জন্য করেন জানেন? একটা ব্যাংকের সেই ম্যানেজার হয়তো তার চাকরির মেয়াদ আছে আর 6 মাস বা 1 বছর। তো ওনারা চাকরি শেষে যে ওনারা একটা সুনামের সাথে বিদায় নিতে চান, ওনারা এই রিশিডিউল ট্র্যাপটা করে পার পেতে চান, কিন্তু আদৌ কিন্তু সব সময় সব রিশিডিউলগুলি কিন্তু অ্যাডজাস্ট হয় না। কেন হয় না? আমি একটু সময় নিচ্ছি, কারণ ওনারা পরখ করে দেখেন না। কারণ আমার কাছে এমনও অভিজ্ঞতা আছে, ফ্যাক্টরি ভ্যালু 1 কোটি টাকা, ওনার লাইবিলিটি হয়ে গেছে 3 কোটি টাকা। তাইলে এটা ওনার প্রতি মাসে সর্বোচ্চ ওনার যে সক্ষমতা আর্নিং যেটা আছে সেটা দিয়ে কখনো কিস্তি পরিশোধ করা সম্ভব না। সেটা নিশ্চিত হওয়ার পরেও কেন একটা ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক ওনাকে রিশিডিউল করেন? সুতরাং এটাকে আমি রিশিডিউল ট্র্যাপ বলি, জাস্ট টু কিল টাইম। একটু অন্ধকার বেলায় বলবেন, আমরা সম্প্রতি বিজিএমই থেকে একটি পরিসংখ্যান পাচ্ছি, প্রতিনিয়ত নতুন নতুন কারখানা তালা পড়ছে আসলে নানা সংকটের কারণে। আপনিও কিছুটা ইঙ্গিত করছিলেন। হ্যাঁ, আবার আমাদের রপ্তানিও টানা 4 মাস কমলো, একটু বলবেন? হ্যাঁ, এই জায়গাটা আমার অবজারভেশন হলো পট পরিবর্তন পরে অনেকে যারা এই মানে আগে সরকারের সাথে সম্পৃক্ততা ছিলেন, তো ওনারা ফিজিক্যালি ওনার এখানে উপস্থিত না থেকে হয়তো এখন বর্তমানে ওনার দেশে নাই। তো এটা এমন একটা সেক্টর, একজন মালিককে কিন্তু সরাসরি কারখানায় থাকতেই হবে, ডিরেক্টলি ইনভলভমেন্ট থাকতে হবে, সেটা হতে পারে। আর দ্বিতীয়ত এই অর্ডার ফ্লো কিছুটা অবশ্যই কম, কারণ ভূ রাজনীতি একটা বিষয় আছে। আর দ্বিতীয় কথা, বায়াররা বিভিন্ন ধরনের মেসেজ পাচ্ছে, ওনারা যে মনে হচ্ছে এখনও দেশ আনস্টেবল না, ওনারা চাচ্ছেন একটা ডেমোক্রেটিক ওয়েতে গ্রহণযোগ্য ইলেকশনের পরে সরকার আসুক, তারপর তারা ইনভেস্টমেন্ট করবে বা বিনিয়োগ করবে। এটা পাশাপাশি আমার আরেকটা লাইন হয়তো আপনাদের পছন্দ হবে না, তো ওই যে যেমন ঋণ খেলাপি হঠাৎ করে বেড়ে গেল, তো আমাদের এক্সপোর্ট পরিসংখ্যান যেটা ইপিবি করতো, ওটাও যে 100% রিপোর্ট আগে সত্যতা ছিল তাও তো প্রশ্নবিদ্ধ। তো সুতরাং এখন যেটা আছে এটা কি রিয়েলিস্টিক না আগে বিভিন্ন ধরনের সুবিধা পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, বা এক্সপোর্ট গ্রোথটা সেটাও পরিসংখ্যান কতটুকু সত্যতা সেটা হতে পারে। তবে এটা ঠিক, যেহেতু আমি একটা বড় গ্রুপ বিলং করি, এই মুহূর্তে 10 to 12% বা 15% অর্ডার ফ্লোটা একটু কম। আচ্ছা, আমরা খেয়াল করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের গন্তব্য ঠিক আছে, কিন্তু অনেকেই বলছেন যে যেহেতু আমাদের প্রতিযোগীদের যে সমস্ত দেশ তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার তাদের জন্য একটু কঠিন হয়ে গেছে, যেহেতু উচ্চ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন। তারা এখন ইউরোপের বাজারটা, যেটা আমাদের মানে বড় রপ্তানির প্রায় অর্ধেক আসলে আমাদের ইউরোপের বাজারে যায়, সেখানে আমরা বড় চাপ মোকাবেলা করছি এরকমটি। এটা খুব একটা চাপ, যেহেতু ওই আপনার ট্যারিফ ইস্যু নিয়ে ইউএসএ যেহেতু বিভিন্ন দেশে বিভিন্ন রকম চার্জ করেছেন, সেজন্য সবাই হুমড়ি হয়ে পড়ছে কিন্তু ইউরোপে, যেহেতু ওই জায়গাটাই জিনিসটা নাই। আর আমাদেরও রপ্তানি প্রায় 50%, টোটাল রপ্তানির 50% কিন্তু ইউরোপ থেকে হচ্ছে। তো যখন যেহেতু ইউরোপের উপর চারিদিক থেকেই যারা ওই মার্কিন ট্যারিফ কর্তৃক আক্রান্ত, তারাও ইউরোপে যাচ্ছে আর সবাই যাচ্ছে, এই জন্য সবাই ইউরোপের প্রতি যাওয়ার জন্যই ওই জায়গাতে একটা কম্পিটিটিভনেস আসতেছে, সেই জন্য কিছু প্রাইস ফল করতেছে এবং অর্ডারটা অ্যালোকেশন হয়ে যাচ্ছে। তো অ্যালোকেশন হওয়াতে আগে গত বছর একটা ফ্যাক্টরি যে ভলিউম পাচ্ছিল এখন হয়তো ওইটা পাচ্ছে না। আমার শেষ প্রশ্ন একটু অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং রাজনীতির সঙ্গে খুব সম্পৃক্ত, বিশেষ করে বিজিএমই রাজনীতির সঙ্গে। গত নির্বাচনে ফোরামকে পোশাক খাতের মালিকরা বড় একটি জয় দিয়ে আসলে বিজিএমই নেতৃত্ব দিয়েছে, তারপরে তো বড় একটি সময় গেছে। আমরা সম্প্রতি লক্ষ্য করলাম যে বিজিএমইর প্রেসিডেন্ট আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই যে আপনারা বড় সমর্থন দিয়ে তাকে নেতৃত্ব দিলেন, বিজিএমইর এই পর্ষদের গত কয়েক মাসের পারফরমেন্স আসলে উদ্যোক্তারা মালিকরা কি বলছেন? আচ্ছা,
প্রথমত আপনি জানেন যে আমি এটার সাথে খুব নিবিড়ভাবে সম্পর্ক। বর্তমান যারা বিজিএমের দায়িত্বে আছেন তাদের আজকে মেয়াদ 5 মাস 20 দিন বা 22 দিন, 5 মাস 22 দিন। নির্বাচন পূর্বে আমার যে বর্তমান প্রেসিডেন্ট জনাব বাবু সাহেব উনি 13টা এজেন্ডা দিয়েছিলেন। তো আসলে এজেন্ডা তো ফিক্স থাকে না, বিভিন্ন চ্যালেঞ্জ নতুন নতুন করে যুক্ত হয়। তো উনি বেশ দক্ষতার সাথে উনি এবং অফিস বিয়ারা যারা আছেন দক্ষতার সাথে সব কিছু মোকাবেলা করেছেন এবং করছেন। আর যেহেতু উনি রাজনীতির সাথে আগে থেকে সম্পৃক্ততা ছিলেন, তো উনি ওনার যে টিমটা আছে, তো ওনার দৈনন্দিন যে কাজটা আছে, সোফার আমি জানি উনি শুক্রবার যেটা আছে, শুক্রবার এবং শনিবার এই 2 দিন উনি ওনার রাজনীতিতে নিজের এলাকায় সময় দিচ্ছেন। আর 5 দিন কিন্তু উনি ওনার শিডিউল কাজগুলি করছেন এবং গ্রাহকদের এখন পর্যন্ত যে এমন কোনো কিছু বলতে পারবে না কি ঢাকা কি চট্টগ্রাম, কারণ আমরা এটা ফলো আপে রাখি এই জন্য যেহেতু আমরা দীর্ঘ দিনের পরে ক্ষমতা বলবো না দায়িত্ব এসেছি। তো আমরাও চাইবো আমাদের এজেন্ডাগুলি বাস্তবায়িত হোক, আর আমরাও চাইবো না আমরা আগামীতে আবার দায়িত্বে না আসি, কারণ যে ধরেন 2 বছর বা 1.5 বছর পরে আবার যখন ইলেকশন হবে তো আমরা তো আর মুখোমুখি হতে হবে। সুতরাং বাবু ভাই যেহেতু আগে পলিটিক্স করতেন আর উনি সেজন্য ওনাকে এটা না করার কোনো সুযোগ নাই, বাবু ভাই করছেন, ওদিকে আবার কালাম ভাইও করছেন লাকসাম থেকে, ওনারা করছেন। কিন্তু আমি কিন্তু আপনাকে আশ্বস্ত করতে পারি, আমি আনঅফিসিয়ালি বাবুকে প্রশ্নটা করেছিলাম যে উনি বললেন আমি যদি সরকারের সাথে, যে সরকার আসুক, যদি তাদের সাথে যদি সম্পর্ক আমি মানে জয়ী হই, যদি আমি দায়িত্বে আসতে পারি, তাহলে আমার সেই সুসম্পর্ক তো ট্রেডের জন্য ভালো ফলাফলও তো আনতে পারে। পোশাক মালিকরাও কিন্তু সেটি আশা করে যে মাহমুদ হাসান খান বাবু তার ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য যাতে এই ইন্ডাস্ট্রি কোনোভাবে আসলে ক্ষতি না করেন, আমরাও সেটি প্রত্যাশা করি। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এবং নাগরিককে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আর আমি আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট করব, আমি চাই আমি যাদের সম্পর্কে বললাম যদি কখনো সুযোগ হয় আমি তাদের মুখোমুখি একটু আলাপ করতে চাই, কারণ আপনি চেষ্টা করবেন। এবং যারা দেখছেন আমি কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং স্টাডি থেকে কথাগুলি বলছি, আমি একা কথা বলা সোজা, কিন্তু আমি ওনাদের মুখোমুখি বসতে চাই। তো সবাইকে ধন্যবাদ। আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষ করছি আমরা। সুপ্রিয় দর্শক, ডিসকাশনে এই পর্ব আমরা এখানে শেষ করছি। উদ্যোক্তা যেটি বললেন যে বাংলাদেশের বা বাংলাদেশ ব্যাংকের অনেক নীতি পদক্ষেপ, যদিও বাংলাদেশ ব্যাংক বলছে আসলে বেসরকারি খাতের জন্য নেওয়া হচ্ছে, কিন্তু উদ্যোক্তা বললেন সেটি অনেক ক্ষেত্রে কিন্তু বাস্তবসম্মত হচ্ছে না। আমরা আশা করব বাংলাদেশ ব্যাংক যে সমস্ত পদক্ষেপই নিক সেটি উদ্যোক্তাদের সঙ্গে যারা বিনিয়োগ করেছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে নেবে, যাতে সেটি বাস্তবসম্মত হয়। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।